প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের নির্ধারিত ক্লাস নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ। তো বাংলা ভাষার ব্যাকরণে আমরা কারক ও বিভক্তি পড়িয়েছি। তো কারক ও বিভক্তিতে আমরা আগে দুটো ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস কারক ও বিভক্তির উপরে। তো আমাদের আজকের আলোচনার বিষয় কারক ও বিভক্তি। আচ্ছা, কারক ও বিভক্তির উপরে আমরা দুটো ক্লাস নিয়েছি, আর আজকে আমাদের তৃতীয় ক্লাস কারক ও বিভক্তির উপরে। তো আমরা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, এই চারটি কারক আমরা শেষ করেছি। আমাদের দুটো কারক বাকি আছে, একটি হলো অপাদান আর একটি হলো অধিকরণ। তা আমরা আজকে প্রথমেই অপাদান কারক সম্পর্কে আলোচনা করব। অপাদান, আমাদের চারটি কারক শেষ, আর শেষের যে দুটো কারক রয়েছে অপাদান কারক এবং অধিকরণ, তার মধ্যে প্রথমে আমরা অপাদান কারক সম্পর্কে আলোচনা করব। তো অপাদান কারকটা আসলে কি, আমরা অপাদান কারক কিভাবে শিখব বা কিভাবে থেকে যে এটি অপাদান কারক, সেজন্য আমি একটি সহজ কৌশল বের করেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে বাক্যটি আমরা আগে পড়ব। বাক্যটি পড়ে কিছু নির্দিষ্ট কথা আছে অপাদান কারকের জন্য, যে যা থেকে কিছু বিচ্যুত বিচ্যুত বিরত, রক্ষিত, আরম্ভ, যা থেকে কিছু বিচ্যুত, বিরত, রক্ষিত, আরম্ভ, জাত, জাত, দূরীভূত, যা থেকে কিছু বিচ্যুত, বিরত, রক্ষিত, আরম্ভ, জাত, দূরীভূত ও ভীত বোঝায়, তাই অপাদান কারক। তাহলে দেখো, আমরা যদি এই সংজ্ঞাটা মনে রাখি তাহলে প্রতিটি বাক্য থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে যা থেকে কিছু বিচ্যুত, মানে বিচ্যুত হওয়া, ছিন্ন হওয়া, পড়ে যাওয়া, বিরত হওয়া মানে বিরত থাকা, রক্ষিত হওয়া যেখানে রক্ষা করা আছে বা রক্ষিত আছে, গচ্ছিত আছে, আরম্ভ মানে শুরু হওয়া যদি বোঝায়, জাত মানে উৎপন্ন হওয়া বা তৈরি হওয়া বোঝায়, দূরীভূত মানে ত্যাগ করা বা চলে যাওয়া বোঝায়, ভীত মানে ভয় পাওয়া বোঝায়, তাহলে আমরা সেগুলোকে অপাদান কারক বলতে পারি। আচ্ছা, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, এবং শ্রেণী লিখে কমেন্টস করো, নামটাও লিখে ফেলবা। আচ্ছা, তো অপাদান কারকটা শিখতে হলে আমরা এই কথাগুলো মনে রাখবো যে যা থেকে মানে যে বাক্য থেকে, যে শব্দগুলো থেকে কিছু বিচ্যুত, বিরত, রক্ষিত, আরম্ভ, জাত, দূরীভূত, ভীত হওয়া বোঝায়। ভীত হওয়া মানে ভয় পাওয়া, দূরীভূত হওয়া মানে চলে যাওয়া, ছেড়ে যাওয়া, জাত মানে উৎপন্ন হওয়া, তৈরি হওয়া, আরম্ভ মানে কোনো কিছু শুরু হওয়া, রক্ষিত মানে কোথাও রক্ষিত আছে, গচ্ছিত আছে এরকম মনে হয়, বিরত মানে থেমে যাওয়া, বন্ধ হওয়া, বিচ্যুত মানে পতিত হওয়া, পড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া এরকম বোঝায়। তাহলে সেগুলোকে আমরা বলতে পারি অপাদান কারক। তো আমরা একটা একটা করে ব্যাখ্যা শিখি। যেমন বিচ্যুত হওয়া, দেখো বিচ্যুত দিয়ে আমরা একটি উদাহরণ দিই। মেঘ
থেকে বৃষ্টি পড়ে। এখন দেখো মেঘ থেকে, তাহলে বৃষ্টি পড়াটা কিন্তু পতিত হওয়া বা বিচ্যুত হওয়া বোঝায়, কারণ আমরা জানি যে মেঘ হলো যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যখন ভারী হয়ে যায়, ঘনত্ব বেশি হয়, তখন সে বৃষ্টি আকারে নিচে পড়ে। তো মেঘ থেকেই কিন্তু বৃষ্টিটা পড়ে যাচ্ছে। তো মেঘ থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মানে কি মেঘ থেকে বৃষ্টি বিচ্যুত হয়ে পড়ে যাচ্ছে। তো বিচ্যুত হওয়া মানে ছিঁড়ে যাওয়া বা পতিত হওয়া বা পড়ে যাওয়া। তাহলে মেঘ থেকে যে বৃষ্টি পড়ে যাচ্ছে, বিচ্যুত হওয়া মানে সেই পড়ে যাওয়া বোঝাচ্ছে। তাহলে মেঘ থেকে বৃষ্টি পড়ে, এটি কোন কারক? এটি অপাদান কারক। কিভাবে বুঝবো? কারণ মেঘ থেকে বৃষ্টিটা বিচ্যুত হয়ে মাটিতে পড়ছে। এখন এই মেঘ থেকে কোন বিভক্তি কারকটা আমরা নির্ণয় করতে পারলাম যে এটি অপাদান কারক, কারণ বিচ্যুত হওয়া বোঝাচ্ছে। এরপরে কোন বিভক্তি? দেখো এই শব্দের শেষে হতে থেকে চেয়ে আছে, তো যদি হতে থেকে চেয়ে থাকে তাহলে সেটাকে আমরা কোন বিভক্তি বলি? পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি, হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি। তাহলে মেঘ থেকে বৃষ্টি পড়ে, এটি কোন কারক? এটি অপাদান কারক। কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। আমরা বিভক্তিটাও সেদিন আলোচনা করেছি। আমরা যখন কারক নির্ণয় করব তখন সাথে সাথে বিভক্তিটাও নির্ণয় করব। তো বিচ্যুত দিয়ে আমরা একটি উদাহরণ দিয়েছি। এবারে দেখো এবারে আমরা গৃহীত দিয়ে একটি উদাহরণ দিব। গৃহীত যেমন দুধ থেকে দই, দুধ থেকে দই হয়। এখানে দুধ থেকে দই হয়, অনেকে এটাকে জাত বা উৎপন্ন মনে করতে পারে। আমরা অনেকেই ভুল করি যে এটি উৎপন্ন হওয়া বোঝাচ্ছে, কিন্তু তোমরা সহজেই মনে রাখবা যে দুধকে কোনো মডিফাই করে কিন্তু দই করতে হয় না। তুমি যদি দুধ নিরিবিলি একটা জায়গায় রেখে দাও, ঠান্ডা জায়গায় রেখে দাও, সে অটোমেটিকলি দই হয়ে যাবে। তার মানে দই হওয়ার জন্য যে উপকরণগুলো দরকার, দই হওয়ার জন্য যে ব্যাকটেরিয়া দরকার, সেটা কিন্তু দুধের মধ্যে জমা হয়ে যাবে। তাহলে এটাকে দুধ থেকে দই উৎপন্ন করা বোঝায় না। দুধ থেকে দই হয়, দই দুধের মধ্যেই রক্ষিত করা আছে। দই হওয়ার যে যাবতীয় ব্যাকটেরিয়া উপাদান সেটা দুধের মধ্যেই আছে। তো দুধ থেকে দই হয়, এটা আমরা গৃহীত অর্থে বলতে পারি। তো গৃহীত অর্থে যদি হয় তাহলে সেটা অপাদান কারক। আর দুধ থেকে দই হয়, এখানে যেহেতু থেকে আছে তার মানে অবশ্যই হতে থেকে চেয়ে, এটি পঞ্চমী বিভক্তির উদাহরণ। এরপরে জাত থেকে আমরা একটি উদাহরণ দিব। দেখো জাত হওয়া বোঝাতে অপাদান কারক। খেজুর রসে গুড় হয়। দেখো খেজুর রসে গুড় হয়, এখানে আমরা কিন্তু দুধ থেকে দই হয় আর খেজুর রসে গুড় হয়, এই দুটোকে একত্র করে ফেলি। যেমন খেজুর রসে গুড় হয়, এটি হবে জাত, কারণ এটি উৎপন্ন করতে হয়, তৈরি করতে হয়, মডিফাই করতে হয়। যেমন তুমি যদি খেজুর রস একটা জায়গায় রেখে দাও, সে কিন্তু অটোমেটিক গুড় হবে না। যদি আমরা দই একটা জায়গায় রেখে দিই, সে অটোমেটিকলি দই হয়ে যাবে। কিন্তু দুধ এক জায়গায় রেখে দিলে অটোমেটিক দই হবে, কিন্তু খেজুর রস এক জায়গায় নিরিবিলি রেখে দিলে সে কিন্তু গুড় হবে না। খেজুর রসকে মডিফাই করতে হবে, এটাকে আগুনে জাল দিতে হবে, গরম করতে হবে, তারপরে কিন্তু সে গুড় হবে। তার মানে খেজুর রসে গুড় হয়, এটি হলো উৎপন্ন হওয়া, জাত হওয়া বোঝাতে। কারণ খেজুর রস নিজে থেকেই কখনোই গুড় হতে পারে না। এখন খেজুর রসে গুড় হয়, তো খেজুর এখানে যদি বলি খেজুর
তাহলে খেজুর কোন বিভক্তি হবে? খেজুর হলো শূন্য বিভক্তি, কারণ যদি শব্দের শেষে কোনো বিভক্তি না থাকে তাহলে আমরা সেটিকে শূন্য বিভক্তি ধরতে পারি। আর যদি আমরা এটুকু আন্ডারলাইন করি খেজুর রসে, তাহলে এখানে এ বিভক্তি থাকে, তাহলে আমরা সেটাকে সপ্তমী বিভক্তি ধরতে পারি, কারণ এ অন্তঃস্থীয় তে এগুলো হলো সপ্তমী বিভক্তি। তো খেজুর রসে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে খেজুর রসে এটা কোন কারক? এটা অপাদান কারক। কিভাবে বুঝবো যে খেজুর রসে গুড় হয়, মানে গুড় জাত হওয়া বা উৎপন্ন হওয়া বোঝাচ্ছে, এজন্য অপাদান কারক। আর খেজুর রসে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি, কারণ রসে শেষে বিভক্তিটা হলো এ বিভক্তি, আর এ বিভক্তিটা হলো সপ্তমী বিভক্তি। এরপরে আমরা একটা উদাহরণ শিখব বিরত থেকে। বিরত, যেমন পাপে বিরত হও, অর্থাৎ পাপ থেকে বিরত হওয়া বোঝাচ্ছে যে আমরা পাপ করব না, অপরাধ করব না। তো কোনো কিছু থেকে থেমে থাকা, বাদ দেওয়া, ত্যাগ করা, সেটাকে বিরত বলে, সেই অর্থে অপাদান কারক হবে। আর পাপে, পাপে উচ্চারণ করলে শেষে এ বিভক্তি আসে, এজন্য এটাকে আমরা সপ্তমী বিভক্তি ধরবো, কারণ এ অতে সপ্তমী। তো পাপে বিরত হওয়া কোন কারক? অপাদান কারক। কিভাবে বুঝবো? পাপে বিরত হওয়া মানে কোনো কিছু থেকে বিরত হওয়া, ত্যাগ করা, বাদ দেওয়া বোঝালে সেটি অপাদান কারক হয়। এরপরে দূরীভূত হওয়া। দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। আর তোমরা জানো কিছুদিন আগে পঙ্গপালের হানা ছিল ভারত তথা পাকিস্তানে, দুই দেশই পঙ্গপালে বেশ হানা দিয়েছিল। তো দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। দূরীভূত আমরা দীর্ঘকার দিয়েও লিখতে পারি, যেহেতু অর্থের পার্থক্য নাই, রস্যকার দিলেও হয়। তো দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। দূরীভূত হওয়া মানে কি? চলে যাওয়া, ছেড়ে যাওয়া, ছেড়ে দেওয়া। তো দেশে পঙ্গপাল ছিল, সেই দেশ থেকে চলে গেছে, তাহলে দূরীভূত হয়ে গেছে, দূর হয়ে গেছে। সে অনুযায়ী এটাকে বলবো অপাদান কারক, কারণ দূরীভূত হওয়া, ছেড়ে যাওয়া, চলে যাওয়া বুঝালে সেটি অপাদান কারক হয়। আর দেশ থেকে তাহলে বিভক্তি হবে কোনটি? হতে থেকে চেয়ে, এটি হলো পঞ্চমী বিভক্তি, তার মানে এটি অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। আর এটি কোন কারক? অপাদান কারক। কিভাবে বুঝবো? দূরীভূত হওয়া, চলে যাওয়া, ছেড়ে যাওয়া বোঝালে অপাদান কারক হয়। এরপর আমরা শিখব রক্ষিত। রক্ষিত, বিপদ হতে রক্ষা করো। তাহলে দেখো, বিপদ হতে রক্ষা করো, কোনো বিপদ থেকে বা কোনো কিছু থেকে মুক্ত করা, রক্ষা করা, সেভ করা বুঝালে অপাদান কারক হয়। সে অনুযায়ী বিপদ হতে রক্ষা করো, এটি কোন কারক হবে? অপাদান কারক হবে, কারণ এখানে বিপদ থেকে রক্ষা করা বোঝাচ্ছে। আর বিভক্তি কোনটি? হতে থেকে যে, এটি পঞ্চমী বিভক্তির উদাহরণ। এরপরে দেখো আরম্ভ। আরম্ভ, দেখো বুধবার থেকে ক্লাস শুরু, যদি শুরু হওয়া, আরম্ভ হওয়া বোঝায়, তখন সেখানে অপাদান কারক হয়। শুরু হওয়া, আরম্ভ হওয়া বোঝাতে অপাদান কারক হয়, যেমন বুধবার থেকে ক্লাস শুরু, রবিবার থেকে পরীক্ষা শুরু, সোমবার থেকে আমাদের
স্কুল খুলবে, তো এরকম শুরু হওয়া, আরম্ভ হওয়া বোঝালে সেখানে অপাদান কারক হয়। এরপরে দেখো ভীত হওয়া, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। দেখো, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, অর্থাৎ এখানে ভয় পাওয়া বোঝাচ্ছে, অথবা অন্ধকারে সবাই ভয় পায়। তো যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। সন্দেহটা কোথায় হয়? যেখানে বাঘের ভয় আছে, বাঘের আক্রমণের ভয় আছে, সেখানেই সন্দেহটা হয়। তো এই কারণে ভয় ভীতি বুঝালে সেটি অপাদান কারক। কারণ অপাদান কারকের সংজ্ঞায় আমরা ভীত কথাটাও বলেছি, যে ভীত, ভয় পাওয়া ইত্যাদি বুঝালেও অপাদান কারক হয়। তো এই জন্য যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, তো ভয় পাওয়া বুঝালেও সেটি অপাদান কারক। আর বাঘের এখানে কোন বিভক্তি আছে? বাঘ যোগ এর, বাঘ যোগ এর, তাহলে এর বিভক্তি আছে। আর র এর, এটি হলো ষষ্ঠী বিভক্তি, এজন্য এই বাঘের এটি হলো ষষ্ঠী বিভক্তির উদাহরণ। তাহলে এটিকে আমরা বলবো অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি। তাহলে আমরা অপাদান কারকটা শিখতে পেরেছি। এরপরে আমরা শিখব অধিকরণ কারক। অধিকরণ, অধিকরণ মূলত ক্রিয়ার কাল মানে সময়, আর আধার মানে স্থান, অর্থাৎ সময় এবং স্থান যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলেই সেটাকে আমরা অধিকরণ কারক বলতে পারি। লেখা বোঝা যায় না, আচ্ছা ঠিক আছে, দেখি লেখা বোঝা যায় কিনা। এটা নেট স্লো হলে এই সমস্যাগুলো হয়। তো ক্রিয়া সম্পাদনের সময়, কাল এবং আধারকে সংজ্ঞাটা আমরা এভাবে সাজাতে পারি। ক্রিয়া সম্পাদনের কাল মানে হলো সময়, সময়, ক্রিয়া সম্পাদনের কাল বা আধার মানে হলো স্থান, আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়া সম্পাদনের কাল বা আধারকে, এখন কি লেখা বোঝা যাচ্ছে? মেনাজ রশিদ, যদি লেখা বোঝা যায় তাহলে কমেন্টস করো যে লেখা বোঝা যাচ্ছে। ক্রিয়া সম্পাদনের কাল মানে সময়, সম্পাদন মানে ক্রিয়ার কাজটি হওয়া, এক কথায় ক্রিয়ার কাজটি হওয়ার যে সময় নির্দিষ্ট, এবং আধার মানে স্থান, মানে ক্রিয়া সংগঠিত হওয়ার সময় ও স্থানকে অধিকরণ কারক বলে। ক্রিয়া সংগঠিত হওয়ার নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানকে অধিকরণ কারক বলে। সেটা আমরা এভাবে সাজাতে পারি, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় বা আধার বা স্থানকে অধিকরণ কারক বলে। সহজে বোঝার জন্য ক্রিয়ার কাজটি কোন সময় সংগঠিত হবে সেই নির্দিষ্ট সময়, এবং কোথায় সংগঠিত হয়েছে সেই নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থান, সেটাই হলো অধিকরণ কারক। ক্রিয়া সংগঠনের নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানকে অধিকরণ কারক বলে। তো অধিকরণ কারক আবার বিভিন্ন রকম হতে পারে। প্রভাতে সূর্য ওঠে, আমরা রোজ স্কুলে যাই, আমরা প্রতিদিন স্কুলে
যায়, প্রভাতে সূর্য ওঠে। এখন দেখো প্রথম বাক্যে আমরা প্রতিদিন স্কুলে যাই আর প্রভাতে সূর্য ওঠে। এখন দেখো আমরা প্রতিদিন কোথায় যাই? স্কুলে যাই, প্রভাতে সূর্য ওঠে। তো আমরা প্রতিদিন স্কুলে যাই, কোথায় যাই? স্কুলে। তার স্কুলটা কি স্থান না? স্কুলটা হলো নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে। আবার প্রভাতে সূর্য ওঠে, সূর্যটা কখন উঠে? প্রভাতে। তাহলে এটা কি নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না? দেখো আমরা প্রতিদিন স্কুলে যাই, তার মানে কোথায় যাই? স্কুলে। স্কুল একটা নির্ধারিত স্থান বা নির্দিষ্ট স্থান। আর প্রভাতে সূর্য উঠে, সূর্যটা কখন উঠে? প্রভাতে মানে সকালে বা ভোরে। তো এই যে প্রভাতে মানে সময়, তো যদি ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা স্থান বোঝায় তাহলেই সেটিকে আমরা অধিকরণ কারক বলবো। হ্যাঁ, বোঝা যায়। তাহলে আমরা সেটিকে অধিকরণ কারক বলবো। এখন অধিকরণ কারক আবার তিন প্রকার। অধিকরণ কারক তিন প্রকার। অধিকরণ কারক হলো তিন প্রকার, যথা কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। তাহলে অধিকরণ কারক কত প্রকার? অধিকরণ কারক হলো তিন প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। তো তিনটি অধিকরণ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আধারাধিকরণ, যেটাকে আমরা বলি কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। আমরা অধিকরণ কারকের সংজ্ঞায় যেটি বলেছি, তুমি যদি সেটি বুঝে থাকো, কালাধিকরণ, কাল মানে কি? সময়, অর্থাৎ নির্দিষ্ট সময় বুঝালে সেটি কালাধিকরণ। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম যে প্রভাতে সূর্য উঠে। প্রভাতে সূর্য উঠে, কখন সূর্য উঠে? প্রভাতে। আমরা সেই উদাহরণটাই দিয়ে তোমাকে দেখাই। প্রভাতে সূর্য উঠে, তো কখন সূর্য উঠে? প্রভাতে। এটি সময় বোঝাচ্ছে, তার মানে কালাধিকরণ মানেও হলো নির্দিষ্ট সময় বোঝায়। আধারাধিকরণ, আধার মানে স্থান, সেটা হলো আমরা প্রতিদিন স্কুলে যাই। আমরা প্রতিদিন স্কুলে যাই। তাহলে এই স্কুল একটি নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, প্রভাতে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। তো যদি নির্দিষ্ট সময় বোঝায় কালাধিকরণ, কাল মানে সময়। আধারাধিকরণ নির্দিষ্ট স্থান বোঝালে, আধার মানে স্থান, নির্দিষ্ট স্থান বোঝালে আধারাধিকরণ। ভাবাধিকরণ হলো যদি কোনো বিষয়ের ভাবের দক্ষতা, অভিব্যক্তি বা দুর্বলতা প্রকাশ পায়, সেটাকে আমরা বলবো ভাবাধিকরণ। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। অর্থাৎ একটির কারণে আরেকটি, যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। ভাবাধিকরণ যেটা আগেই বলেছিলাম, যেমন কান্নায়
শোক মন্দীভূত হয়। কান্নায় শোক মন্দীভূত হয়। মন্দীভূত হওয়া মানে শোক কমে যাওয়া। আর যদি কেউ অতিরিক্ত কষ্ট পায়, দুঃখ পায়, যদি সে কান্না করতে পারে তাহলে তার শোক বা কষ্ট কিছুটা হলেও কমে। তো কান্না, তাতে যদি শোক মন্দীভূত হয় তাহলে শোক মন্দীভূত হওয়ার কারণ হলো কি? কান্না। তো ক্রিয়ার একটি কাজ যখন আরেকটি ক্রিয়ার কাজের উপর নির্ভরশীল হয়, মন্দীভূত হওয়া এটাও একটি ক্রিয়া, কান্না করা এটাও একটি ক্রিয়ার কাজ। তো ক্রিয়ার একটি কাজ যদি আরেকটি কাজের উপর নির্ভরশীল হয় তখন সেটাকে আমরা ভাবাদিকরণ বলবো। যদি সেটা অধিকরণ কারকের মধ্যে পড়ে তাহলে সেটাকে ভাবাদিকরণ বলবো। আর ভাবাদিকরণ কারককে ভাবে সপ্তমীও বলা হয়, কারণ ভাবাদিকরণ কারক সাধারণত সপ্তমী বিভক্তি হয়ে থাকে বিধায় এটাকে আমরা ভাবে সপ্তমীও বলতে পারি। তো আমরা তিনটি অধিকরণ কারক আলাদা করে দেখলাম। এরপরে আমরা পরের শ্রেণী বিভক্তি আলোচনা করব। আধারাধিকরণ কারক আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। আধারাধিকরণ কারক আবার তিন প্রকার। দেখো, আধারাধিকরণ কারক সেটি আবার তিন প্রকার, যেমন ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। দেখো, আধারাধিকরণ আমরা আগেই বলেছি, আধার মানে হলো স্থান, নির্দিষ্ট স্থান বুঝালে আধারাধিকরণ। তো আধারাধিকরণ কারক আবার তিন প্রকার, যথা ঐকদেশিক আধারাধিকরণ, অভিব্যাপক আধারাধিকরণ, বৈষয়িক আধারাধিকরণ। এখন লেখা বোঝা যাচ্ছে কি মেনাজ? সাউন্ড কম? আচ্ছা। ঐকদেশিক, ঐকদেশিক অধিকরণ যেমন দেখো, পুকুরে মাছ আছে। দেখো, পুকুরে মাছ আছে, আমরা পুকুরে মাছ চাষ করি, অনেকেই পুকুরে মাছ চাষ করে। তো আমরা যে পুকুরে মাছ চাষ করি, তো মাছ কি পুকুরের সর্বত্র ব্যাপী থাকে? পুকুরের সর্বত্র কিন্তু মাছ থাকে না। মাছ যেখানে থাকে নির্দিষ্ট সেই স্থানটাই মাছের জায়গা, কিন্তু পুকুরের সর্বত্র ব্যাপী কিন্তু মাছ থাকে না। তাহলে তো পুকুরে হাত দিলেই মাছ ধরা যেত, মাছ উঠানো যেত। তার মানে পুকুর ভর্তি কিন্তু মাছ থাকে না, অর্থাৎ পুকুরের সর্বত্রই মাছ থাকে না। যদি থাকতো তাহলে আমি যখন পুকুরে হাত দিব, হাত দিয়েও মাছ উঠাতে পারতাম। কারণ পুকুরের সর্বত্র মাছ থাকার অর্থ হলো আমি যেখানেই হাত দিব সেখানেই মাছ পাবো। তো আমরা পুকুরের যেখানেই হাত দিব সেখানেই কি মাছ পাবো? পাবো না। তাহলে মাছ নির্দিষ্ট নির্দিষ্ট কোনো স্থানে থাকবে। তো পুকুরে মাছ আছে, এটি যেমন পুকুরের সর্বত্র থাকতে পারে না, এজন্য এটাকে বলা হয় ঐকদেশিক অধিকরণ। অর্থাৎ বিশাল কোনো জায়গার নির্দিষ্ট ক্ষুদ্র কোনো জায়গায় যদি অবস্থান থাকে তাহলে সেটিকে আমরা বলবো ঐকদেশিক অধিকরণ। যেমন ঘরের মধ্যে একটি টেবিল আছে, তো ঘরের মধ্যে যে টেবিলটা আছে, টেবিলটা তো ঘর জুড়ে নেই, অর্থাৎ ঘরটা যত বড় টেবিলটা তত বড় নয়। টেবিল নির্দিষ্ট একটা জায়গায়, ক্ষুদ্র একটা টেবিল। তো বিশাল কোনো জায়গার মধ্যে যদি নির্দিষ্ট কোনো অবস্থানে কারো অবস্থান থাকে সেটাকে আমরা বলবো ঐকদেশিক অধিকরণ। যেমন পুকুরে মাছ আছে, মাছ পুকুরের সর্বত্র নেই, নির্দিষ্ট কোনো জায়গায় আছে। অভিব্যাপক, অভিব্যাপক হলো পুকুরে পানি আছে। দেখো, পুকুরে পানি আছে, এখন পানি কি এক জায়গায় আছে আর এক জায়গায় নাই, আবার এক জায়গায় আছে আর আবার এক জায়গায় নাই, এরকমটা হতে পারে? হতে পারে না। পানি হলো পুকুরের সর্বত্র আছে।
যেমন তুমি পুকুরে যেখান থেকেই নামো সেখানেই পানি পাবে, যেখানেই তুমি হাত দিবে সেখানেই পানি পাবে। তার মানে পানি হলো পুকুরের সর্বত্র আছে, আর যেটি কোনো নির্দিষ্ট জায়গার সর্বত্র থাকে সেটাকে বলা হয় অভিব্যাপক। আবার দেখো, তিলে তৈল আছে, তিলে তৈল আছে। আমরা যখন তিল মেশিনে দিয়ে তেল বের করি, তিলের তৈল, তো তিলের ভিতরে কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় তেল নেই, তেলটা কিন্তু তিলের সর্বত্র ছড়িয়ে আছে। তিলটা যেখানে ভাঙবো তিলের সর্বত্রই তেল ছড়িয়ে আছে, সেটা মেশিন থেকে বের করা হয়। তাহলে তিলে তৈল আছে মানে তৈলটা তিলের সর্বত্র আছে। পুকুরে পানি আছে, পানিটাও সর্বত্র আছে। তো যদি নির্দিষ্ট জায়গার সর্বত্র থাকে সেটাকে আমরা বলতে পারি অভিব্যাপক অধিকরণ। আচ্ছা, অভিব্যাপক অধিকরণ আমরা বুঝছি সর্বত্র থাকলে, আর নির্দিষ্ট জায়গায় থাকলে সেটি ঐকদেশিক অধিকরণ। এরপরে আমরা শিখব যে বৈষয়িক অধিকরণ। বৈষয়িক বৈষয়িক হলো কোন বিষয়ে কারো গুণ বা দক্ষতা প্রকাশ পেলে। বৈষয়িক অধিকরণ হয় বৈষয়িক দেখো, কোন বিষয়ে কারো গুণ বা দক্ষতা প্রকাশ পেলে সেটিকে আমরা বৈষয়িক আধারাধিকরণ বলতে পারি। কোন বিষয়ে কারো গুণ বা দক্ষতা যদি প্রকাশ পায়, সে দক্ষতা দুর্বলতা হতে পারে। কোন বিষয়ে কারো গুণ বা দক্ষতা বা দুর্বলতা যদি প্রকাশ পায় সেটাকে আমরা বলতে পারি বৈষয়িক অধিকরণ। যেমন রফিক অঙ্কে ভালো কিন্তু ব্যাকরণে কাঁচা। রফিক অঙ্কে ভালো কিন্তু ব্যাকরণে কাঁচা। তাহলে দেখো, এখানে কিন্তু রফিকের একটি বিষয়ে দুর্বলতা আর একটি বিষয়ে দক্ষতা প্রকাশ পেয়েছে। তো যদি কোনো বিষয়ের কারো গুণ, ক্ষমতা বা দক্ষতা বা দুর্বলতা প্রকাশ পায় সেটিকে আমরা বলবো বৈষয়িক অধিকরণ। বিষয় থেকেই মূলত বৈষয়িক। যদি কোনো বিষয় দুর্বলতা, গুণ, দক্ষতা, অদক্ষতা প্রকাশ পায় তখন আমরা সেটাকে বলবো বৈষয়িক অধিকরণ বা বৈষয়িক আধারাধিকরণ। তো রফিক অঙ্কে ভালো কিন্তু ব্যাকরণে কাঁচা, অর্থাৎ তার একটা বিষয়ে দুর্বলতা প্রকাশ পেয়েছে আবার একটি বিষয়ে তার দক্ষতা প্রকাশ পেয়েছে। তেমনি বলতে পারি আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। অর্থাৎ আমাদের সেনারা সাহসে দুর্জয় মানে তাদের অনেক সাহস, যুদ্ধে অপরাজেয় অর্থাৎ যুদ্ধে তারা পরাজিত হয় না, তারা সবসময় যুদ্ধে জয়ী হয়। তো এখানেও কিন্তু কোনো সম্প্রদায়ের বা কোনো গোষ্ঠীর দক্ষতা, গুণ বা ক্ষমতা প্রকাশ পেয়েছে। তো যদি কোনো বিষয়ে কারো গুণ, দক্ষতা, ক্ষমতা বা দুর্বলতা প্রকাশ পায় তখন আমরা সেটিকে আধারাধিকরণ, বৈষয়িক আধারাধিকরণ বলবো বা বৈষয়িক অধিকরণ বলবো।
তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের কারক ও বিভক্তি তৃতীয় ক্লাস, আজকে আমরা কারক ও বিভক্তি শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় এটি আবার স্টাডি করবে। তো শেষ পর্যায়ে আবারও সেই একই কথা বলবো, অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের স্বাস্থ্যের সুরক্ষার দায়িত্ব তোমাদের নিজেদের। এবং আমরা সবসময় যেটা বলে থাকি যে সংসার টেলিভিশনের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। নিয়মিত সেই সংসার টেলিভিশনের ক্লাসগুলো দেখবা। ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষার প্রশ্নেও কিন্তু সেই সংসার টেলিভিশনের কোনো প্রশ্ন থাকতে পারে ওই বেসিকের উপরে। তো অবশ্যই সংসার টেলিভিশনের রুটিন মাফিক নিয়মিত ক্লাসগুলো তোমরা দেখবে। তো আমরা আমাদের আলোচনা আজকে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।